সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রামিসা হত্যার বিচার 7 দিনের মধ্যে শেষ হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সলাহুদ্দিন আহমেদ। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি হলে দেশের স্বার্থ রক্ষা করেই হবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অপরদিকে ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত 5। এবং সবশেষে থাকছে নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামত। চলুন বিস্তারিত দেখা যাক। রামিসা হত্যার বিচার 7 দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সলাহুদ্দিন আহমেদ। রোববার 24শে মে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি একথা বলেন। রামিসাকে ধর্ষণ এবং হত্যার পর আসামিকে 7 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সঙ্গে সঙ্গে 1 দিনের মধ্যে। সেই 164 স্টেটমেন্টে তার সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও এসেছে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আমরা খুব দ্রুততার সঙ্গে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্ট 3 দিনের সময় লাগে। 3 দিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি এরই মধ্যে। এগুলো সব একসঙ্গে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কাল রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজ আদালতে সেটা সমর্পণ করা হবে, হয়তো এরই মধ্যে হয়ে গেছে। আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন। কিন্তু এই বিশেষ আদালতের ছুটি চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। মন্ত্রী বলেন, আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট দেওয়া হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। রামিসার পর আবার কলাবাগানে একই ঘটনা ঘটেছে। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, সরকার কি তাদের কাছে ঠিক মেসেজ দিতে পারছে না? এ বিষয়ে মন্ত্রী বলেন, এটা আসলে সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধ। এখানে সমাজ সংস্কারের দরকার, যেখানে সামাজিক মূল্যবোধকে তুলে ধরা দরকার আমাদের ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে, আমাদের কালচারের ভিত্তিতে। কিন্তু কিছু কিছু অপসংস্কৃতির আছড় আমাদের সমাজে পড়েছে। কিছু কালচার এমন হয়েছে এটা অপসংস্কৃতির কারণে। যেমন এই যে ধর্ষণের মাত্রা বা ধর্ষণের যে অবস্থা, সংখ্যা, এটা ঘটনা, এটা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। সলাহুদ্দিন আহমেদ বলেন, তো আমরা কি করতে পারি? সরকার হিসেবে আমরা করতে পারি যে তার আইনানুগ ব্যবস্থা এবং বিচারের ব্যবস্থাটা নিশ্চিত করা। আমরা সবচাইতে মনোযোগ এখানেই দিয়েছি যে দ্রুততম সময় যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেপ্তার হয়। সেই জায়গায় এই 3 মাসে প্রত্যেকটি ঘটনায় আমরা সফল হয়েছি ইনশাল্লাহ। আর আল্লাহর রহমতে ভবিষ্যতেও আমরা এই জাতীয় যে কোনো ঘৃণ্য অপরাধের অভিযুক্ত বা অপরাধীদেরকে কোনোভাবেই ছাড় দেব না। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসুদুল হক। এতে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবাইদুল্লাহ বাদল। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি হলে দেশের স্বার্থ রক্ষা করেই হবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী শামা উবাইদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি সই হলে তা দেশের স্বার্থ রক্ষা করেই হবে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এদিন বিকেলে যুক্তরাষ্ট্র ও মরক্কো সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এবং অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট আকসা চুক্তি কবে সই হচ্ছে, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সামরিক বাহিনীরও। এতে নানা স্টেক হোল্ডার জড়িত। নিজের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে মারিন চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক সিদ্ধান্ত নয়, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সম্মিলিত মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে মাইগ্রেশন, রোহিঙ্গা সংকট, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে 2 দেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী আরও জানান, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি রোহিঙ্গাদের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছে। এছাড়া পল কাপুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যবসা, বিনিয়োগ ও ভিসা প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে গুরুত্ব পেয়েছে। এছাড়া মরক্কোর সঙ্গে বাংলাদেশের B2B যোগাযোগ স্থাপিত হয়েছে এবং 2 দেশের বেসরকারি খাতে ব্যবসা সম্প্রসারণ, বিশেষত সার ও পাট খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র 4 ধরনের সামরিক চুক্তি সই করে থাকে, যার শুরুটাই হয় জিসোমিয়া চুক্তি দিয়ে। জিসোমিয়া চুক্তিটি মূলত সামরিক গোপন তথ্য বিনিময় এবং সেসব তথ্য গোপন রাখার চুক্তি। দ্বিতীয় যে চুক্তিটি যুক্তরাষ্ট্র করে থাকে তার নাম আকসা। আকসা মূলত অস্ত্র বিক্রয় সংক্রান্ত চুক্তি। তৃতীয়টি যৌথ অভিযানে অস্ত্র ও সহযোগিতা বিনিময়ের চুক্তি সিজমোয়া এবং চতুর্থটি মিসাইল ও ড্রোন শনাক্ত করার মতো স্পর্শকাতর তথ্য বিনিময় চুক্তি, যেটির নাম বেকা। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের জিসোমিয়া এবং আকসা চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। অপরদিকে ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত 5। ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহতের খবর পাওয়া গেছে। রোববার 24 মে সকালে উপজেলার শঙ্করপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আলমগীর হোসেন 58 বছর, তার ভাই জাহাঙ্গীর হোসেন 62 বছর, তাদের বাবা আব্দুল ওয়াহিদ মোল্লা, আলমগীর হোসেনের স্ত্রী খুশি বেগম 45 বছর এবং জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজিদা বেগম 50 বছর। এছাড়া নিহত অ্যাম্বুলেন্স চালক কাউসার হোসেন 22 বছর, মাদারীপুর সদর এলাকার শাহজাহান মাতব্বরের ছেলে। পুলিশ জানায় শঙ্করপাশা এলাকায় ফরিদপুরগামী বিআরটিসি বাস ও ঢাকাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় অন্য আহতদের ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ফরিদপুরগামী বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং সবশেষে থাকছে নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল। আলোচনায় যারা সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটাতে সক্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেয়াদোত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এই উদ্যোগকে কেন্দ্র করে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতৃকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিচ্ছে। বিশেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের মতো গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর নেতৃত্বে আসতে আগ্রহী নেতাদের তৎপরতা কয়েক গুণ বেড়েছে। সম্প্রতি ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনিয়ায় বিএনপি সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। আগামী মাসে কৃষক দল সহ অন্যান্য সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সংশ্লিষ্টরা মনে করছেন এই বৈঠকগুলো সংগঠন পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ধাপ। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলীয় অঙ্গ সংগঠনের পুনর্গঠন প্রক্রিয়া চলমান রয়েছে এবং নতুন নেতৃত্বে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের নির্দেশনায় মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই কৃষক দলেও নতুন নেতৃত্ব আসছে। সর্বশেষ 2021 সালের 20 সেপ্টেম্বর কৃষিবিদ হাসান জাফির তুহিনকে প্রসাধক্ষ হিসেবে এবং সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক হিসেবে 7 জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে হেলালুজ্জামান তালুকদার লালুকে সিনিয়র সহসভাপতি, অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীকে সভাপতি, প্রকৌশলী টিএস আইয়ুবকে সিনিয়র যুগ্ম সম্পাদক, মোশাররফ হোসেনকে যুগ্ম সম্পাদক এবং মোহাম্মদ শফিকুল ইসলামকে দপ্তর সম্পাদক হিসেবে করা হয়। পরে একই বছর 7 ডিসেম্বর 231 জন সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। বর্তমান কোষাধ্যক্ষ হাসান জাফির তুহিন সচিব পদমর্যাদায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। একইভাবে সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে সংগঠনকে গতিশীল রাখতে নতুন নেতৃত্ব আনার প্রয়োজনীয়তা সামনে এসেছে। বিএনপি নীতি নির্ধারকরা মনে করছেন, কমিটি পুনর্গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে। জাতীয়তাবাদী কৃষক দল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। অতীতে এই সংগঠনের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া এবং বর্তমান মহাসচিব মির্জা ফখরুল আলমডা সহ। এছাড়া আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর মতো শীর্ষ নেতারাও। নতুন নেতৃত্বে যারা আলোচনায়, নতুন কমিটিতে কোষাধ্যক্ষ পদে আলোচনায় রয়েছেন বর্তমান কৃষক দলের সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এবং বর্তমান কমিটির সভাপতি খলিলুর রহমান বা ভিপি ইব্রাহিম।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং অ্যাবের সাধারণ সম্পাদক এবং কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব। তবে সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান পলাশের নাম বেশি আলোচনায় রয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন। পরে সেখান থেকে শেষ পর্যন্ত বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকিকে মনোনয়ন দেওয়া হয়। এছাড়া ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকদের মধ্য থেকেও কেউ গুরুত্বপূর্ণ পদে আসতে পারে বলে আলোচনা রয়েছে।